মোবাইল ফোন কোম্পানিগুলো যেহেতু ফিনান্সিয়াল অর্গানাইজেশন না, তো আইনগতভাবে তাদের পক্ষে টাকা পয়সা ট্রানজাকশন করাটা আইনসঙ্গত হবে না। সেই জন্যে বাংলাদেশ ব্যাংক একেবারে নতুন একটা নিয়ম বের করেছে মাথা খাটিয়ে, যে একটি ব্যাংকের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কোনো মোবাইল ফোন কোম্পানি যদি চুক্তিবদ্ধ হয়, তাহলে তারা গ্রামেগঞ্জে ছোট ছোট বুথ খুলে সেখানে মনিটারি ট্রানজাকশন বলতে, যেমন ঢাকার থেকে কেউ ৫০০ টাকা একটা গার্মেন্টস ওয়ার্কার তার বাবার কাছে মায়ের কাছে ৫০০ টাকা পাঠাতে চায়, পোস্ট অফিস তো আজকাল প্রায় মোবাইল ফোন কোম্পানিগুলো এই কাজগুলো করবে দ্রুতভাবে, কারণ মোবাইল ফোনে এখান থেকে চলে যাবে। এবং এই বুথগুলো এখনো হয়নি। বাংলাদেশ ব্যাংক আমার জানা মতে ৩টি লাইসেন্স এ পর্যন্ত ইস্যু করেছেন, কিন্তু কোম্পানিগুলি এখনো কাজ শুরু করতে পারেনি। প্রত্যেকটি একটা ব্যাংকের সঙ্গে একটা মোবাইল ফোন কোম্পানি ট্যাগড, তো তারা দায়িত্বটা থাকবে ব্যাংকের, যেহেতু ফিনান্সিয়াল ট্রানজাকশন কোনো রকমের ফ্রড ফরজারি না হতে পারে সেটা তারা দেখবে। আর অর্থটি দ্রুত প্রেরণ করার দায়িত্ব, অর্থাৎ পোস্ট অফিসের দায়িত্ব যেটা, ওটা এখন চলে আসবে মোবাইল ফোনের কাছে। কৃষি তথ্য দিচ্ছে এখন মোবাইল ফোনগুলো, সেটাকে আপনি কিভাবে দেখেন? আগে কৃষি তথ্য কেন্দ্র ছিল শহর ভিত্তিক, আর গ্রামে যেটা ছিল এক্সটেনশন সেন্টার এখনো আছে মাঠ পর্যায়ে, সেখানে লোক মারফত ওই সেই ডাকপিয়নের মতন তিনি গিয়ে গিয়ে মাঠ কর্মীর মতন গিয়ে গিয়ে কৃষকদেরকে উপদেশ দিতেন কোন সময় কোন বীজ বুনতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। এই পরামর্শটা এখন এই পদ্ধতিতে যদি আমি বলি, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া সম্ভব হবে, এটা ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া সম্ভব হবে, এটা টেলিভিশনে তো হচ্ছেই অবশ্য। এর ফলে আমাদের যারা এক্সটেনশন ওয়ার্কার তারা কিন্তু এখন ঘরে বসে অনেক মানুষকে সুবিধা যেটা হবে, আগে তিনি হেঁটে হেঁটে বা একটা সাইকেল চালিয়ে বা গাড়ি চালিয়ে, গাড়ি তো ছিল না, মোটর সাইকেল চালিয়ে হয়তো দিনে 10টা-15টা লোককে কন্ট্যাক্ট করতে পারতেন। এখন তিনি এক রুমে বসে কয়েক শত লোককে যোগাযোগ করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, মত বিনিময় করতে পারবেন। কাজটা যে বড় আকারে শুরু হয়ে গেছে তা বলছি না, কিন্তু এগুলো সব পদক্ষেপ কিন্তু সরকারের কর্মসূচির মধ্যে রয়েছে এবং কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয় এটি নিয়ে খুব দ্রুতই আগাচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। অনেকে কিন্তু জানে না যে কচিকাচার মেলাও কম্পিউটার শেখানো হয়, সবাই মনে করে ওখানে ছবি আঁকা শেখানো হয় বা গান বা নাচ শেখানো হয়, তো সেটা একটু বলবেন? আসলে ঐতিহাসিকভাবে এটা শুরু হয় ছবি আঁকা দিয়ে, শিল্পাচার্য জয়নুল আবেদিন করেছিলেন ঠিকই, আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন উনি বিজ্ঞান ক্লাস শুরু করেছিলেন। তো তারপরে আমরা দেখলাম যে আমরা যদি যুগের সঙ্গে তাল মেলাতে না পারি তাহলে শিশুরা পেছনে পড়ে থাকবে। সেই জন্য আমরা প্রথমে রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে শিশুদের জন্য কম্পিউটার ক্লাস শুরু করি। এখন আমরা আরো বড় করেছি, আমাদেরকে বেশ কিছু কম্পিউটার দিয়েছেন ইউনিসেফ, যেটা শিশুদের একটা বিশ্ব পরিষদ, তারা দিয়েছেন। আমাদের টিচার্স রয়েছেন যারা একেবারে ছোটবেলা থেকে ওদেরকে কম্পিউটার দুটো কোর্স, একটা হলো শিশুদের জন্য যেটাকে বলা যেতে পারে পার্ট 1 বা প্রিলিমিনারি, এবং এরপরে একদম বেসিক, এরপরে বাচ্চাদেরই একটু গেম টেম খেলবে আরেকটু উপরের দিকে, বা আরেকটু যদি তারা চায় আরেকটু বেশি। 3 মাস তাদের জন্য, বরং প্রথম 3 মাস অনেক আগেই তারা শেষ করে ফেলে, তারপর আমরা তাদেরকে ওটাকে আরো মুক্ত করতে থাকি। দ্বিতীয় 3 মাসে তারা যা শেখেন, 6 মাসে। বড়দের এই কোর্স শেখাতে হলে 2 বছর লাগবে। আমরা এটা করছি, তবে এটাও আমি স্বীকার করব যে আমরা যে খুব বেশি প্রচার করছি না, কারণ হলো যে আমরা 2 জন শিশুকে একটি কম্পিউটার দিই, সেই হিসেবে 50টা কম্পিউটার থাকলে মাত্র 100 জন শিশুকে দেওয়া যায়। এই ঢাকা শহরের যে ডিমান্ড, কারণ অন্য কোনো শিশু সংগঠন আমার জানা মতে এটা শেখায় না, এবং বাইরে গিয়ে যদি শিখতে হয় প্রচুর পয়সা লাগে, এবং শিশুদেরকে তারা শেখায় না, বড়দেরকে শেখায়। আমরা কিছু সহায়তা পেলে আরো অধিক সংখ্যক শিক্ষককে শেখাতে বলবো, এবং আরো আশা করব যে স্কুলগুলিতে যদি কার্যক্রম শুরু হয়ে যায় তাহলে আমাদের কচিকাচার মেলার কাজটা আস্তে আস্তে করে সম্প্রসারিত হয়ে পড়বে, এবং আমরা তখন হয়তো এটা করতে পারবো যে স্কুলের টিচারদেরকে হয়তো আমরা শিখিয়ে দেব, যে প্রোগ্রামটার কথা বললাম আমরা সেটা হাতে নিতে পারবো। ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেক আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। এদিকে নাফিদ রেডি হয়ে আছে টেক নিউজ নিয়ে, চলুন শুনে আসি আজকের টেক নিউজ। থ্যাংক ইউ অপি। বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ড টেক নিউজে আপনাদেরকে স্বাগতম।
সারা বিশ্ব জুড়ে একটি ডিভাইস এখন আলোড়ন সৃষ্টি করছে, সেটি হচ্ছে আইপ্যাড। অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এই ডিভাইসটি বাজারে ছেড়েছে খুব রিসেন্টলি। চলুন দেখি আমরা আইপ্যাড দিয়ে কি কি করা যায়। আইপ্যাড খুবই সহজ, সাধারণ এবং হালকা একটি কম্পিউটিং যন্ত্র, কিন্তু এর ক্ষমতা অসাধারণ। আইপ্যাডকে একটি যুগান্তকারী পণ্য হিসেবে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ইমেইল, ইন্টারনেট ব্যবহার, চলচ্চিত্র দেখা বা গান শোনা খুবই সহজ। এই পণ্যটি একটি সাধারণ মধ্যম আকৃতির টাচপ্যাড দিয়ে তৈরি। এর কোনো মাউস বা পয়েন্টিং ডিভাইস নেই এবং এটিকে যে কোনো দিক থেকে ব্যবহার করা যায়। এর কোনো উপর নিচ কিংবা ডান বাম নেই। যে কোনো দিকে ধরলেই স্ক্রিন আপনা আপনি সোজা হয়ে থাকবে। শুধুমাত্র আঙুলের স্পর্শ দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার বা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। একে হাতে করে বই বা নিউজপেপারের মতো কম্পিউটিং করা সম্ভব। আইপ্যাডে অনেক বিরাট সংখ্যক ইমেল পড়া যায় এবং ইমেল পাঠানো সহজ। একটি ভার্চুয়াল কিবোর্ড এতে সরাসরি টাইপ করতে সাহায্য করে। এতে ছবি দেখাও খুব সহজ। আইপ্যাডে ভিডিও দেখার আনন্দ কম না, কারণ এর এলইডি ডিভাইসটি যথেষ্ট শক্তিশালী। আইপ্যাডে বই কিংবা পত্রিকা পড়াও সম্ভব, অনেকটা আসল বই পড়ার মতো করেই। আইপ্যাডে প্রায় 1,40,000-এর বেশি অ্যাপ্লিকেশন এখনই আছে এবং নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। এতে ফেসবুকিং কিংবা গেমিং খুব সহজেই করা যায়। আইপ্যাড খুবই পাতলা এবং যে কোনো জায়গায় সহজেই নিয়ে যাওয়া সম্ভব বলে ছাত্রছাত্রী এবং অফিসের কাজের জন্য কর্মকর্তাদের কাছে আইপ্যাড একটি চমৎকার উদ্ভাবন হিসেবে দেখা দিয়েছে। আমরা কম বেশি সবাই মাইক্রোসফট অফিস ব্যবহার করি। এখানে আমরা ওয়ার্ড প্রসেসিং করি, স্প্রেডশিট নিয়ে কাজ করি, প্রেজেন্টেশন বানাই। কিন্তু যখন আমরা কোথাও যাই, যদি সেই কম্পিউটারে মাইক্রোসফট অফিস না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের এই কাজগুলো করতে পারি? গুগল আমাদেরকে একটি সমাধান দিয়েছে। আপনার হাতে যদি ইন্টারনেট থাকে, তাহলে গুগল ডক্স বলে গুগলের একটি অ্যাপ্লিকেশন আছে, যেখানে আপনি মাইক্রোসফট অফিসে যা যা করতে পারবেন সব কিছুই করতে পারবেন অনলাইনে। এখানে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন বানানো, ইভেন পিডিএফ ফাইলও আপনি পড়তে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, গুগল ডক্সে একসাথে একটা ফাইলের উপর অনেকে মিলে কাজ করতে পারবেন। সো আপনার অফিসের বস যদি অন্য কোথাও থাকে এবং আপনি যদি আপনার অফিসে থাকেন, তাহলে দুজনে মিলে গুগল ডক্সের মাধ্যমে একই ফাইলে আপনারা লিখতে পারবেন। সো চলুন দেখি গুগল ডক্সের কিছু টিপস। আমরা যেমন আমাদের বাসায় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, তেমনি আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা তথ্যগুলোর বাসা হচ্ছে কম্পিউটার। সাধারণত ইমেল করে আমরা একটি ডকুমেন্টকে বন্ধুবান্ধব বা সহকর্মীর কাছে পাঠাই, কিন্তু এর একটি সমস্যা আছে। যদি আমরা একাধিক লোককে একই ইমেল পাঠাই, তাহলে একই ডকুমেন্ট তিনজনের কাছে 3টি কপি হিসেবে চলে যেতে পারে। এখন ইন্টারনেটের মাধ্যমে একটি ডকুমেন্টকে কারা দেখতে পাবেন এবং কারা এটিকে এডিট করতে পারবেন, এই সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন ইমেইলের সঙ্গে ডকুমেন্টটিকে অ্যাটাচ না করে বরং ডকুমেন্টটি কোথায় আছে এটি একটি ইমেল করে সবাইকে জানিয়ে দিলেই চলছে। এই পদ্ধতির নামই গুগল ডক্স। ধরা যাক মিঠু একজন পত্রিকা সম্পাদক। তাকে লেখকরা ইমেইলের মাধ্যমে প্রতি সপ্তাহে লেখা পাঠায়। লেখাগুলো পড়ে আবার লেখকদের সেই লেখাগুলি মিঠু তার মন্তব্য সহ ফেরত পাঠান। লেখক সেটিকে এডিট করে আবার মিঠুর কাছে পাঠান। এভাবে একই লেখার বহু কপি তৈরি হয়। এত কপি তার পক্ষে বারবার দেখা এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়ে। গুগল ডক্সে গিয়ে মিঠু তার নিজের নামে একটি অ্যাকাউন্ট খোলেন এবং লেখাগুলিকে তার অ্যাকাউন্টে আপলোড করে দেন এবং লেখকদেরকে যার যার লেখাটির সঙ্গে ইমেইলের মাধ্যমে শেয়ার করে দেন। লেখকরা তখন নিজের লেখার উপর মিঠুর মন্তব্য অনুযায়ী সম্পাদনা করে আবার রেখে দেন এবং মিঠু এটিকে ছাপার জন্য সরাসরি পেয়ে যান। একই পদ্ধতিতে প্রেজেন্টেশন এবং স্প্রেডশিটও রাখা যায়। ফলে মিঠুর জন্য এখন পত্রিকা সম্পাদনা করা যেমন সহজ হয়ে গেছে, ঠিক একইভাবে অফিস আদালতেও প্রেজেন্টেশন বা স্প্রেডশিটের মাধ্যমে অফিসের কাজ করাও সহজ হয়ে গেছে। একটি ডকুমেন্ট বহু কপি না হয়ে বরং অনলাইনে একটি কপির উপরে সবাই কাজ করতে পারছেন। একেই বলা হচ্ছে গুগল ডক্স। এবার কুইজের পালা। কুইজের উত্তর কিভাবে দিবে তা জানিয়ে দিচ্ছি আবারও। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন DW, স্পেস দিন, তারপরে আপনার উত্তর A অথবা B অথবা C পাঠিয়ে দিন 4567 নাম্বারে। উত্তর দিতে পারেন বাংলা লিংকের যে কোনো নাম্বার থেকে, কিন্তু উত্তর পাঠাতে হবে এই অনুষ্ঠান প্রচারের ঠিক 4 দিনের মধ্যে। গত পর্বের বিজয়ীকে জানবেন না? অপেক্ষা করুন, তার আগে আমরা জেনে নেই গত পর্বের প্রশ্নটি কি ছিল।
পর্বের কুইজ হলো সময়ের কারণে ইতি টানতে হচ্ছে এখানে, আবারও 1 সপ্তাহের অপেক্ষা। কিন্তু 1 সপ্তাহ পর আপনাদের সাথে দেখা হচ্ছে প্রযুক্তি বিশ্বের আরো নানা রকম খবর নিয়ে। এর মধ্যে যদি আপনারা আমাদের অনুষ্ঠান আবার দেখতে চান তাহলে লগ অন করুন ইউটিউবে অথবা জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। ভালো থাকবেন।